প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আমাদের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রেকটিফায়ার প্রস্তুতকরণ। অর্থাৎ আমরা ইলেকট্রনিক্স 1 প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স নামে যে ল্যাবগুলো হয়, যে থিওরিগুলো থাকে, সেই থিওরিগুলোর রেফারেন্সে যে ল্যাবগুলো হয়, সেই ল্যাবগুলোর জন্য যে প্র্যাকটিক্যাল করতে হয়, সেই প্র্যাকটিক্যাল করতে গিয়ে আমরা এই ব্রেডবোর্ডের সাহায্যে কিভাবে রেকটিফায়ার তৈরি করি, সেই রেকটিফায়ারগুলো কিভাবে এই ব্রেডবোর্ডের সাহায্যে করতে হয়, ব্রেডবোর্ড সম্বন্ধে ধারণা, প্রত্যেকটা পার্টস সম্বন্ধে ধারণা, কী পার্টসের প্রয়োজন হয়, কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করতে হবে, কিভাবে করলে স্টেপ বাই স্টেপ আমরা একটি হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে শুরু করে একদম ব্রিজ রেকটিফায়ার পর্যন্ত কমপ্লিট করতে পারবো একটা সার্কিট দিয়েই। মানে একটা ব্রেডবোর্ডের মধ্যে একইভাবে সিকোয়েন্স অনুযায়ী কীভাবে আগাতে পারি, সেটা আমরা এখন স্টেপ বাই স্টেপ শিখব। আমাদের সাথেই থাকবেন। সকল শিক্ষার্থীদেরকে আমি বলতে চাই যে একটা খাতা কলম নিয়ে বসবেন সাথে। আপনারা যেভাবে আমি কাজগুলো দেখাবো ঠিক ওইভাবে যদি নোট করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের প্র্যাকটিক্যাল করতে গেলে কোনো রকমের হেজিটেশন হবে না, কোনো রকমের ভুল হবে না, কোনো রকমের একবার কানেকশন দিবেন, একবার ফার্স্ট অ্যান্ড লাস্ট, ওই একটা কানেকশনই আপনাদের আউটপুট দেখতে পাবেন। আসুন আমরা শুরু করি আজকের এই ভিডিওটি, রেকটিফায়ার প্রস্তুতকরণ। প্রথমত আমি একটু পরিচিতি দেব যে আমরা এখানে কি পার্টস ব্যবহার করেছি আর কিভাবে ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি। আমি এটা শুরু করি। আমরা এখানে ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, এলইডি, ট্রান্সফরমার, এখানে দেখেন ট্রান্সফরমারের ডিটেলস আছে। এটা হচ্ছে 220 ভোল্ট 50 হার্জের, আর এটা 12 ভোল্ট ইন্টু 2, অর্থাৎ এই যে ট্রান্সফরমারের এই আউটপুট সেকশনটা, এটা হচ্ছে এইটা জিরো রেফারেন্সে বলে, এটাকে বলা হয় 12-0-12, অর্থাৎ এইটার রেফারেন্সে এটা হচ্ছে 12 ভোল্ট, আবার এটার রেফারেন্সে এটা হচ্ছে 12 ভোল্ট। এখানে মূলত দুইটা কয়েলের এই মাঝখানের দুই কয়েলের যে দুই প্রান্ত সেটা এক করা, তাহলে এইটার সাপেক্ষে এটা একটা কয়েল, আবার এটার সাপেক্ষে এটা একটা কয়েল। এখানেও 12 ভোল্ট তৈরি হয়, তাহলে আলাদা কয়েল হিসাব করলে, আবার এটা তো আলাদা কয়েল হিসাব করলে 12 ভোল্ট তৈরি হয়। যদি কোনো কারণে, যেহেতু এখানে টুইস্ট করা, এটা যদি বাদ দিয়ে আমরা কাজ করতে যাই, তখন আমাদের কিন্তু সার্কিটে 24 ভোল্ট চলে আসবে। তো এই ব্যাপারটা একটু সাবধান থাকবেন। আমরা যখন হাফ ওয়েভ করবো তখন এই দুইটা ব্যবহার করব না, কারণ আমাদের সার্কিটে আমরা 12 ভোল্ট প্রেফার করি, 12 ভোল্ট দিয়ে শিখাই। আর 24 ভোল্ট করলেও করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আবার সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা যদি আমরা কোনো জায়গায় সার্কিটে ব্যবহার করি, এই ভোল্টেজটা, প্রাপ্ত ভোল্টেজটা, ডিসিটা, তখন জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ বেশিরভাগ আমাদের কম্পোনেন্টগুলোই বা ডিভাইসগুলো 12 ভোল্টে প্রেফার করে, 24 ভোল্ট খুব কম হয় অ্যাজ ইউজুয়াল যে অ্যাপ্লায়েন্সেসগুলো ল্যাবে থাকে। তো এই দিক দিয়ে সাবধান। তো এটা গেল ট্রান্সফরমারের ব্যাপারটা। তো এখানে এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করব আমরা, হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করার আগে প্রথমে আমাদের জানতে হবে যে এই ব্রেডবোর্ড সম্বন্ধে, এই ব্রেডবোর্ডের কিভাবে কাজ করে। ব্রেডবোর্ড যেভাবে কাজ করে সেটা আগে আমাদের ভালোভাবে জানতে হবে। আমি সবগুলো পার্টস একদম খুলে নিলাম। এবার আমরা দেখি, একটু ভালোভাবে দেখাই যে এই হচ্ছে আমাদের ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডের এই যে লাইন, এইগুলো হচ্ছে পাওয়ার রেল, আর এই যে এইগুলো হচ্ছে কম্পোনেন্ট রেল, এই যে, আর এটা হচ্ছে আবার পাওয়ার রেল, এই যে। তো আমরা এইগুলোতে এখানে দেখেন প্রত্যেকটা পাঁচটা হোল হচ্ছে পেয়ার করা, পাঁচটা হোল হচ্ছে পেয়ার করা। আমরা পেয়ার বলতে জোড়া বুঝি। তো এখানে আসলে আমরা এই পাঁচটা, যেহেতু একের অধিক হোল একসাথে থাকে মানে এক একটা স্লটে, তো এগুলো এই পাঁচটা করে এখানে দেখা যায় টোটালি 50টা হোল আছে এই লাইনটাতে। এই যে এটা লাল দাগ দেওয়া আছে, এই যে লাল মার্কিং করা, এই লাইনটা সাথে এই লাইনটা পুরোটা এই পর্যন্ত এক। কোনো ব্রেডবোর্ডে আপনারা দেখতে পাবেন ঠিক এই রকম পাবেন। দেখেন এখানে যদি আপনি এখানে পজিটিভ সাপ্লাই দেন, তাহলে এই দিকে এই 5টা পাবেন, এদিকে 5টা, এদিকে 5টা, এদিকে 5টা করে এই পর্যন্ত শেষ। অর্থাৎ আপনি এখানে যদি পজিটিভ সাপ্লাই দেন বা এখানে, তাহলে 25টা লাইন আপনার 25টা হোল একই থাকবে, মানে একই কাজ করবে, ওখান থেকে পজিটিভ পাবেন। আবার এখানে যদি সাপ্লাই দেন, তাহলে এদিকে 25টা আপনি একই লাইন পাবেন। এবার পাশাপাশি নেগেটিভ লাইনটাও দেখেন, যদি আপনি এখানে সাপ্লাই দেন, তাহলে এদিক থেকে আপনি আর বাকি 24টা থেকে লাইন পাবেন। আবার এখানে ব্রেক আছে, এখান থেকে আপনি যদি একটা সাপ্লাই দেন, তাহলে এদিকে আপনি আবার লাইন পাবেন।
দেখুন, তাহলে আমরা এই জিনিসটা খুব সাবধান। এখানে কিন্তু জানার বিষয় হচ্ছে এই লাইনটাতে আপনি যদি পজিটিভ সাপ্লাই দেন, এটাতে নেগেটিভ সাপ্লাই দেন, তাহলে এরা পাশাপাশি সম্পর্ক নেই, আলাদা। তো এই কোনো সময় আপনারা যখন কম্পোনেন্ট ব্যবহার করবেন, এখান থেকে পাওয়ার দিলেন কোনো একটা কম্পোনেন্টকে, কোনো একটা পার্টসকে, তো এখান থেকে যদি সাপ্লাই দেন, সাপ্লাইটা মেইন সাপ্লাই দিয়েছিলেন এখানে, তো এখান থেকে সাপ্লাই পাবেন, পজিটিভ এখান থেকে পাবেন, এখানে সাপ্লাই দিচ্ছেন, ভালো কথা, তাহলেও কিন্তু এই সিস্টেম বা লোড আপনার ভোল্টেজটা পাবে। যদি কোনো কারণে সাপ্লাই মেইন সাপ্লাই এখানে দিয়েছেন আর আপনি এখান থেকে লোডে কানেকশন দিতেছেন, এখান থেকে এটা কিন্তু এই সিস্টেম ভোল্টেজ পাবে না, কারণ এই জায়গাটায় ব্রেক আছে। আসলে আপনাদের পিছনটা দেখাই, দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন, এটা ভুলবেন না কখনো। এই যে এটার পিছনে এই যে লাইনগুলো, এগুলো হচ্ছে মাল্টিপ্লাগের মতো। আপনার বললাম না যে 5টা ছিদ্র হচ্ছে পেয়ার, ওরা একসাথে আর কি। তো এগুলো 5টা ছিদ্রগুলো হচ্ছে কি প্যারালালে আছে। এই যে এখান থেকে এই দিকে 5টা, এরা পাশাপাশি কোনো সম্পর্ক নেই। আর আমরা এটাকে বলি কলাম আর এটাকে বলি রো। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন, এই কলাম পাশাপাশি সম্পর্ক নাই কারোর সাথে। এগুলো এটা একটা কলাম, এটা একটা কলাম, তো এটা পজিটিভের জন্য, এটা নেগেটিভের জন্য, এই এদের মধ্যে সম্পর্ক নাই, এরা লম্বায় সম্পর্ক। আর এরা পাশাপাশি সম্পর্ক, এদের আবার লম্বায় সম্পর্ক নাই। তাই এইভাবে আপনারা সব সময় সচেতন থাকবেন যে কোথায় কানেকশন করতেছেন। এখানে একটা পার্টস দিচ্ছেন আর এখানে আরেকটা পার্টসের পিন দিচ্ছেন, তাহলে কিন্তু এই দুইটা জোড়া লাগবে। অর্থাৎ এই দুটো এখানে জোড়া, যত ধরনের জোড়া দিতে হয়, অর্থাৎ সার্কিটের যেখানে সংযোগ দিতে বলে যে এই পার্টসের সাথে এই পার্টসের সম্পর্ক, তখন এখানে সংযোগ দিতে হয়। যেমন যদি আমি বলি যে দেখেন এই পার্টসের এটা যদি আমি এখানে সংযোগ দিই, তাহলে আবার যদি আরও একটা পার্টস, এই যে, তাহলে এখানে কিন্তু এই দুইটা পা এটা সংযুক্ত, অর্থাৎ জোড়া দেওয়ার কাজটা এখানে এই কম্পোনেন্ট রেলের মাধ্যমে আমরা করে থাকি। এই যে জোড়া, যত ধরনের জোড়া, 4টা 5টা জোড়া যদি একসাথে 6টা জোড়া হয়, তখন কি করবেন আপনারা? এই পাশটা তো ব্যবহার করবেনই, আবার এখান থেকে একটা কানেকশন। দেখুন, এই যে একাধিক পিন যখন আপনাদের একাধিক জায়গায় বারবার মানে সংযোগ দিতে হয়, অনেকগুলো পার্টস যেগুলোর একই জায়গায় একই বিন্দুতে শর্ট করতে হবে, অর্থাৎ অনেকগুলো টুইস্ট করার প্রয়োজন হয়। যেমন এই পার্টসগুলো আমরা এখানে স্থাপন করলাম, এরকম অনেকগুলো, আমি যা বলছিলাম যে এখানে আমরা পার্টসগুলো, এই যে এখানে দেখেন 3টা কানেকশন করলাম। তো এরকম যে আমাদের আরও পার্টস এখানে লাগবে, অর্থাৎ একসাথে দেখা যায় কি এইখানে সর্বোচ্চ 5টা কানেকশন দেওয়া যাবে, অর্থাৎ একটা সাপ্লাই দিলাম অথবা 5টাই আমরা একসাথে প্যারালাল করলাম। যে অনেক সময় সার্কিটে থাকে যে সংযোগ দিতে হয়, জোড়া দিতে হয়, তো এই কাজগুলো এই যে কম্পোনেন্ট রেলের সাহায্যে করা হয়। কিন্তু এমন হইতে পারে যে আপনার একসাথে অন্তত 8টা 7টা 10টা কানেকশন করতে হয়, তখন আপনি কিভাবে করবেন? তখন তো এই ঘরের সাথে তো এই ঘরের কোনো সম্পর্ক নাই। তখন কি করবেন? একটা জাম্পার ওয়্যার নেবেন, এরকম একটা জাম্পার ওয়্যার নিয়ে এই যে এই পাশ থেকে আপনি পাশের ঘরে এই যে সম্পর্ক করে দিলেন। দেখেন, তাহলে এখন আপনার কিন্তু এই 2টা পিন নষ্ট হইলো শুধু এই জোড়া দেওয়ার জন্য, কিন্তু পাশের যে 4টা 8টা পিন আপনার কিন্তু খালি, এগুলো কিন্তু এক হয়ে গেছে। তাহলে এইভাবে আপনারা চাইলে এই ঘর থেকে এই ঘর থেকে অনেকগুলো জোড়া একসাথে নিতে পারেন। আবার এমনও করতে পারেন যে অনেক বেশি জোড়া, একসাথে 10টা 20টা জোড়া। কিন্তু দেখেন তখন আপনারা কি করবেন? আপনাদের এই যে ব্রেডবোর্ড, এই ব্রেডবোর্ডের পাওয়ার রেল, এই পাওয়ার রেল কিন্তু আমাদের সবগুলো ব্যবহার করতে হয় না। আমরা নেগেটিভ ব্যবহার করছি এই সাইডে, পজিটিভ ব্যবহার করলাম এই পাশে, কিন্তু পজিটিভটা ফ্রি আছে। আপনারা যদি চান যে আমি জোড়া দেওয়ার কাজ এই পজিটিভের মধ্যে করবো, তাহলে আপনি 10টা 15টা 20টা জোড়া আপনি একসাথে এখানেও দিতে পারবেন, কারণ নেগেটিভের সাথে পজিটিভের কোনো এখানে সম্পর্ক নেই। অর্থাৎ এটা নাম পজিটিভ, কিন্তু সাপ্লাই যতক্ষণে না দিবেন ততক্ষণে এটা ফ্রি, এটার মধ্যে আপনি যা খুশি তাই করতে পারেন। আবার এই পাশে আছে, এখানেও দেখেন ফ্রি, এখানে আপনি যা খুশি তাই করতে পারেন যতক্ষণ মধ্যে সাপ্লাই না দিবেন। সাপ্লাই দিবেন তো সাপ্লাই পাবেন, সাপ্লাই নিতে চান তো সাপ্লাই দিতে হবে, এই হচ্ছে কথা। এই যে পাওয়ার রেল, এই কম্পোনেন্ট রেল, এই কম্পোনেন্ট রেলগুলোকে আপনি পাওয়ার রেল হিসেবে ব্যবহার করতে পারেন। যদি আপনি একটা ছিদ্রে যদি পাওয়ার দেন, তাহলে বাকি 4টা থেকে নিতে হবে, এই হচ্ছে আসলে বিষয়। যাই হোক, তাহলে ব্রেডবোর্ড সম্বন্ধে আশা করি আপনারা ধারণাটা ক্লিয়ার হলো। এখন আমরা সামনে আগাবো, ঠিক কীভাবে আমরা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার এখানে স্টেপ বাই স্টেপ তৈরি করি। ভিডিওটা অনেকটা লম্বা হবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, টানাটানি করবেন না, কারণ আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথাগুলো যদি কেউ বুঝেন, আশা করি তার মানে কষ্ট কম হবে সামনে। কারণ আপনি যদি একটা কথা বা একটা বিষয় যদি একটু মিস্টেক করে যান, তাহলে কিন্তু আপনি সামনের যে বড় আরেকটা কাজ, সেই কাজটা আপনার মানে ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
দেখেন আমরা এখানে এই যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, আমি যেটা বলছিলাম আমাদের যে এই যে ট্রান্সফরমারটা, এই ট্রান্সফরমারটাই হচ্ছে এখানে এই সিম্বল। এই ট্রান্সফরমারটা দেখেন ইনপুটে দুইটা তার, আমাদের এই যে ইনপুটের এই দুটো লাল দুটো হচ্ছে ইনপুট, তাহলে এই যে এই তিনটা হচ্ছে আউটপুট। তাহলে এই আউটপুট তিনটায় এই যে এভাবে যদি আমি ধরি দেখেন আপনারা, তাহলে এই যে সার্কিট অনুযায়ী ট্রান্সফরমারটা কিন্তু সিম্বল অনুযায়ী এরকম। তো এইটা হচ্ছে বাস্তব আর এটা হচ্ছে সিম্বল। তা আমরা কি করলাম, এই যে একটা সাইড, যে কোনো একটা সাইডে আমি এটাকে ধরলাম যে এটা বাদ দিয়ে দিলাম, আমি এই রেকটিফায়ার করার জন্য, হাফ ওয়েভ করার জন্য এই দুটো ব্যবহার করব। ঠিক এখানে আমি এই যে এঁকে দিলাম এইভাবে। তো আপনারা এখানে দেখেন আমি যদি এটাকে ক্লাসিফাই করি যেগুলো কিভাবে কাজ করব, তাহলে এইটা আমার ট্রান্সফরমারের একটা বিন্দু, একটা বিন্দু, এটা হচ্ছে এসিতে চলে যাবে সরাসরি। এবার এই যে জায়গাটা এখানে কিন্তু একটা বিন্দু রয়ে গেছে, একটা এটা তিনটা প্রান্ত, এই যে তিনটা প্রান্ত এরকম। তো এই তিনটা প্রান্ত এখানে আপনারা কি করবেন, দেখা যাচ্ছে এই প্রান্তটা কার সাথে সংযুক্ত হয়েছে, এই ডায়োডের অ্যানোডের সাথে, অ্যানোডের সাথে। এই যে একটা এখানে যে একটা জাম্পার বা আমরা জাম্পার বলি এটাকে, এই জাম্পার ওয়্যার বলতে পারি অথবা জাম্পার শর্ট করছি, জাম্পার বা শর্ট, এই যে শর্ট করা, এই শর্ট করার যে কাজটা, এইটা মূলত আমাদের ওই যে কম্পোনেন্ট রেলের মধ্যে যে 5টা ছিদ্র থাকবে, এই যে এটার মধ্যে আপনি কি করবেন, এইটার একটা প্রান্ত, এই ট্রান্সফরমারের এক প্রান্ত এখানে আসবে, আবার এই ডায়োডের অ্যানোডটা এইটা এটা এটা যে কোনো একটাতে আপনি এরকম সংযোগ দিবেন। তাহলে কি হলো, এই যে কাজটুকু জোড়ার কাজটা এটা কিন্তু ভিতরে ভিতরে হয়ে গেছে। এইভাবে আপনারা চিন্তা করবেন কোথায় কোথায় জোড়া আছে। এবার ডায়োডের পরে আমরা এই যে কানেকশনটা, ডায়োডের প্রান্ত একটা, এই তাহলে দেখেন তো এই প্রান্তটা ঠিক কোথায় সংযুক্ত হয়েছে, ক্যাপাসিটরে। আবার এই দুইটা জিনিস কোথায় সংযুক্ত হয়েছে, রেজিস্টরে। আবার এই সবগুলো কোথায় সংযুক্ত হয়েছে, আমাদের যে পাওয়ার রেল, এই যে পাওয়ার রেল, সেই পাওয়ার রেলে। তাহলে পাওয়ার রেলের কি আছে আমাদের কাছে, নেগেটিভ, পজিটিভ এগুলো আছে। তাহলে পাওয়ার রেলের কোথায়, পজিটিভে, আমরা পাওয়ার রেলের পজিটিভে। তাহলে কোনটাতে দেব, আমি একটাতে দেখাই। দেখেন এই যে এটা আমাদের কাছে যে ব্রেডবোর্ডগুলো আছে এগুলা বেশিরভাগ এইরকম আছে, এইরকমও আছে। এটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এই ট্রেনের এই যে ব্রেডবোর্ডটা, এটা আমাদের দিকে, অর্থাৎ এই যে পজিটিভ অংশটা, নেগেটিভটা নিচে রাখবেন সব দিকে। দেখেন নেগেটিভ পজিটিভ, আবার নেগেটিভ আবার পজিটিভ, এইরকমভাবে আপনি পজিটিভটাকে নিচে রাখবেন, সরি নেগেটিভটাকে আপনার নিচে, একদম নিচের দিকে আপনার দিকে ধরবেন। আমি যেভাবে ধরেছি এভাবে ধরবেন, তাহলে এইটা আপনার পজিটিভ আর এইটা আপনার নেগেটিভ হিসাবে আপনি শনাক্ত করে নেবেন। দেখেন কাজ করার সময় আপনারা এইটা পজিটিভ আগেই আমি চিন্তা করে নেব যে আমার সার্কিটটা, এই যে সার্কিটটা আমি করব, এই সার্কিটটার এই ব্রেডবোর্ডে কোন জায়গাটাতে পজিটিভ আমি হবে আর কোন জায়গাটা নেগেটিভ হবে, এটা আগে থেকেই আমি কনফার্ম করে নেব। তাহলে এই কনফার্ম করতে গিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এইভাবে, ঠিক আমি যেভাবে ধরেছি ব্রেডবোর্ডটা, আপনারা নিয়ে সাথে সাথে এইভাবে ধরবেন। ধরার পর আপনারা মনে মনে কনফার্ম করে নেবেন একদম যে এইটা আমার পজিটিভ লাইন আর এটা হচ্ছে এই নেগেটিভ লাইন, বাকিগুলো বাদ, ওগুলো চিন্তা করতে হবে না। তাহলে এইটা যদি এভাবে ধরি, ঠিক এইভাবে দেখেন এই সার্কিট ডায়াগ্রাম অনুসারে এভাবে নিলাম। নেওয়ার পরে আমাদের প্রথম কাজটা করব আমরা, যেহেতু এই সার্কিটের এই দুটো প্রান্ত, দেখেন এই যে এই ট্রান্সফরমারের লাইনটা এখানে এসে এই লাইনটা, এটা হচ্ছে আমার পাওয়ার রেল। এই পাওয়ার রেলের কোন অংশ, এটা কোন অংশ, নেগেটিভ অংশ। তাহলে এই নেগেটিভটা আমরা কোথায় আছে, উপরে। তাহলে এই নেগেটিভে আমরা একটা নেগেটিভ, আর এই হচ্ছে পাওয়ার রেলের আরেকটা অংশ, এই যে এইটা এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এটা এই পর্যন্ত। তাহলে এইটার কাজ, এটা আমরা কোথায় শনাক্ত করলাম, এই অংশটুকু হচ্ছে আমার এইটা, আর এই পজিটিভের এই অংশটুকু হচ্ছে আমার এই যে নিচেরটা। তাহলে এই দুটো জিনিস পাওয়া গেল। এই দুটো জিনিসের আমরা কি করব, এখন প্রথম কাজ করব, আমরা একটা ক্যাপাসিটার নেব। এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা নিয়ে আগেই আমরা নেগেটিভ আর পজিটিভের মধ্যে স্থাপন করে নেব। এই যে এই ধরনের ক্যাপাসিটার নেবেন। এখন আমি কিন্তু এই কাজ করাতে গিয়ে সাথে সাথে এই পার্টসগুলোর কীভাবে আপনি চিনবেন,
কত মাইক্রোফ্যারাড, কত ভোল্টের, এগুলো বলে দিচ্ছি। এই ক্যাপাসিটরের গায়ে কিছু তথ্য দেখতে পাবেন। তো তথ্যে এখানে দেখেন 2200 মাইক্রোফ্যারাড অর্থাৎ 2200 মাইক্রোফ্যারাড, আর সর্বোচ্চ ভোল্টেজ ক্যাপাসিটি 25 ভোল্ট। এখানে আরও কিছু তথ্য থাকে, এটা -40 থেকে +85 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে তাপমাত্রা সহ্য করতে পারবে। এর বেশি বা কম হলে এ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, প্রায় 100% সম্ভাবনাই থাকে। কারণ এরা কোম্পানি যখন তৈরি করে এর গায়ে এর জীবন বৃত্তান্ত দিয়ে দিছে। কোনো পার্টসে জীবন বৃত্তান্ত দেয় না, কোনো পার্টসে দেয়। যেমন এটাতে লেখাই আছে যেটার ভ্যালু কত, কীরকম ওয়েদারে সে থাকতে পারবে, টিকতে পারবে, এইসব ব্যাপার। তাহলে এটা হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড। আর আমরা এখানে ইচ্ছা করলে 1000 মাইক্রোফ্যারাডও ব্যবহার করতে পারি, 470 মাইক্রোফ্যারাডও ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমাদের লোডের উপর ডিপেন্ড করে। তো আমরা আসলে এখানে যেহেতু 1000 মাইক্রোফ্যারাড অথবা এই যে ক্যাপাসিটরটা দিয়ে শিখাচ্ছি 2200 মাইক্রোফ্যারাড দিয়ে, আপনারা এটাই করবেন। এটা পাওয়ার পরে ক্যাপাসিটর পাওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, এই যে এগুলোকে একদম এরকম সোজা করবেন, একদম সোজা করে ফেলবেন, এরকম একদম সোজা, বেঁকা না থাকে। নতুন অবস্থায় এটার পা সোজাই থাকে, শুধু এরকম আপনারা এইভাবে করে নেবেন। এইভাবে করার পরে আপনারা দেখবেন যে নেগেটিভ কোনটা। দেখেন এই একটা চিহ্ন আছে, এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটার পাশে কোন পিনটা, এই পিনটা। তাহলে এই পিনটাই হচ্ছে আপনার নেগেটিভ পিন, এই পিনটাই হচ্ছে আপনার নেগেটিভ পিন, আর এটা হচ্ছে বিপরীতটা পজিটিভ। তাহলে আমাদের এই রকম করার পরে আমরা কি করব, এই ব্রেডবোর্ডে এইভাবে করে ধরব। দেখেন ধরার পরে নেগেটিভটা নেগেটিভের দিকে আর পজিটিভটা পজিটিভের দিকে। দেখেন আমাদের সার্কিট কি বলে, আমাদের সার্কিট বলতেছে যে ক্যাপাসিটরটা কোথায় সংযুক্ত, ক্যাপাসিটরের প্রান্ত আছে, আবার এই চিহ্নর মাধ্যমে ব্যাকাটা অংশটা বোঝা নেগেটিভ আর এটা পজিটিভ। তাহলে এই সিম্বল আর এই হচ্ছে বাস্তব। তাহলে বাস্তবের সিম্বলের সাথে যদি এইভাবে, তাহলে এটা আসে কীভাবে, আসে হচ্ছে এইভাবে। তাহলে আমরা এখন এটাকে বাস্তব থেকে এইখান থেকে গিয়ে এইখানে একদম বাস্তবে যখন ব্যবহার করব, তখনও আমরা ঠিক এইভাবে নেগেটিভটা এই নেগেটিভ লাইনের দিকে ধরবো। ধরার পরে এরকম রাখার পরে একটা আন্দাজ করে নেব যে কোন জায়গাটা কতটুকু ভাঁজ করলে আমার এটা ঠিকঠাক মতো এই ছিদ্রে পজিটিভ লাইনে অথবা এই আর নেগেটিভ লাইনে পড়ে। তাহলে এইটা যদি আমি এইভাবে ভাঁজ করি, দেখেন এই একটা ভাঁজ করে নিলাম, যেটা আমার নেগেটিভে গেল, আর পজিটিভটা কতটুকু ভাঁজ করতে হবে, এই যে এইটুকু, দেখেন এই যে দুইটা ভাঁজ করে নিলাম, দেখা যায় এই যে। তাহলে এইটা আমি কোথায় স্থাপন করব, আপনারা এই রকমের দেখেন অর্ধেক, এই যে অর্ধেক কিন্তু এখানে মাত্র আমার এই পাওয়ার রেলের জন্য মাত্র 25টা হোল এখানে আমি পাবো। তা আমার অনেকগুলো কাজ করার আছে। তো আমি এই সার্কিটে কি করব, এটাকে আমরা এই যে দেখেন 10 আছে 50 আর আছে 15 45, এটা একটা আমরা এই দুইটার এই 10 আর 15 মাঝখান বরাবর চেষ্টা করব একটু স্থাপন করার জন্য। অথবা আমরা কাজ করতে পারি 10 আর 50-এর মাঝখানে এটাকে ব্যবহার করতে পারি। নেগেটিভটা নেগেটিভে দেবো, সরি এই যে নেগেটিভটা নেগেটিভে আর পজিটিভটা পজিটিভে ব্যবহার করব। দেখুন ক্যাপাসিটর ইনস্টল করা হয়ে গেছে আমাদের। তো এখন আমরা ক্যাপাসিটর ইনস্টল করা শেষ, এখন আমরা করব নেক্সট যে পার্টস। এখানে আমরা নেক্সট হিসেবে আমি ক্যাপাসিটরের পরে এলইডিটাকে স্থাপন করব। ভালো করে খেয়াল করুন, এলইডি স্থাপন করতে গেলে এলইডির এই প্রান্তটা আছে কোথায়, আমাদের পাওয়ার রেলের নেগেটিভ লাইনে। আর এই যে এখানে এই যে এই জায়গাটা একটা, আর এই যে জায়গাটা দেখা যায়, দেখেন ভালো করে, এই যে দুইটা জায়গা, এখানে কি একটা রেজিস্টারের প্রান্ত আর একটা এলইডির অ্যানোড আর এলইডির ক্যাথোড। এই দুইটা জিনিস আমরা ভালোভাবে খেয়াল করব। তো এলইডির এই অ্যানোডটা যাবে কোথায়, রেজিস্টারের প্রান্তে, অর্থাৎ এলইডির ক্যাথোড অংশটা আমাদের নেগেটিভে সংযোগ করতে হবে। তো প্রথমেই আমরা এই কাজটা করব যে এলইডি নিলাম, এই যে এলইডি নিলাম। দেখেন এলইডির আমরা সবসময় শিখে থাকি যে এলইডির যেই প্রান্তটা বড় সেটা হচ্ছে অ্যানোড। এই এলইডির দেখেন দুইটা পায়ের, একটা পা বড় একটা পা ছোটো পাওয়া যায় বাজারে কিনতে গেলে। তো আমরা এটি বড় যেটা সেটাকে আমরা অ্যানোড বলি, আর যেটা ছোট সেটাকে ক্যাথোড বলি। কিন্তু যদি কখনো এমন হয় যে আপনাকে এই যে দুইটা পা অ্যাট এ টাইম এই যে এখন সমান করে দেওয়া হলো বা কোনো কারণে সমান পাইলেন, তখন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনার কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। তো এই যে শিক্ষাটা, এইটা আমি মনে করি একটা ভুল পদ্ধতি। তো আপনারা এই ভুলটা
থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা ভালো বিষয় হচ্ছে ভিতরের দিকে তাকাবেন। প্রায় 99.9% এলইডির ভিতরটা দেখা যায়, যেভাবে আমি ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনারা এইভাবে ভিতরের দিকে তাকালে দেখতে পাবেন একটা বড় প্লেট আর একটা ছোট। এই যে বড়টা, মূলত এই বড়টা এখানে একটা ডিশের মতো, এই ভিতরে যে এই এলিমেন্টটা থাকে, অর্থাৎ লাইটের যে দেখা যায় সাদা এলইডি কিন্তু লাল জ্বলে, বা লাল হোক সবুজ হোক যে কোনো কালারের হোক না কেন, এর যে মেইন এলিমেন্টটা সেটা থাকে হচ্ছে এখানে একটা বাটির মতো থাকে, অর্থাৎ ফোকাস বাটি, যেটা ওই বাটিটার মধ্যে থাকে, আর ওখান থেকে একটা ছোটো ওয়্যার এসে পজিটিভের সাথে সংযুক্ত থাকে। তা এইটা হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ বা ক্যাথোড বলি আমরা যেটা, এই ক্যাথোডটা। তাহলে এই ক্যাথোডে আমাদের নেগেটিভ সংযোগ দিতে হয়, আর অ্যানোডটা হচ্ছে ছোটোটা চিকনটা, ওটাতে হচ্ছে পজিটিভ সাপ্লাই দিতে হয়। তাহলে আমরা এই এলইডির ভিতর দেখে এখন থেকে চিনতে পারবো যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা এর বিপরীত কিন্তু কখনো কখনো পাবেন, কখনো বিপরীত পাইতে পারেন। সেটা হচ্ছে বিশেষ করে রেড এলইডিগুলো হয়, আমি এ যাবৎ পর্যন্ত অনেক এলইডিতেই এরকম পেয়েছি যে রেড এলইডিতে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি যে ভিতরের যে বড় গ্রাউন্ড প্লেটটা বা এই নেগেটিভ প্লেটটা, ক্যাথোড প্লেটটা, এই বড় প্লেটটা, এই ডিশ প্লেটটা মূলত এটা আসলে হিটসিঙ্কের কাজ করে। এই হিটসিঙ্কের এইটাতে আমরা ক্যাথোড হিসেবে ধরি, কিন্তু কদাচিৎ এরকমও পাওয়া যায় যে এই বড় প্লেট, অর্থাৎ যেটাকে ক্যাথোড হিসেবে ধরতেছি এখন, যে হিটসিঙ্কের কাজ করে, এটাকে কখনো কোনো কোম্পানি অ্যানোড হিসেবে ব্যবহার করে। এটা বিশেষ করে অন্য কালারে আমি এখন পর্যন্ত 1%ও এটা পাওয়া যায় নাই, কিন্তু আমি এরকমের 2-3% টাইম আমার কাজের জীবনে আমি পেয়েছি যে এটা উল্টা, অর্থাৎ এটা অ্যানোড এটা ক্যাথোড। তো এটা মূলত রেড যে এলইডিগুলো পাবেন, ওই এলইডিগুলোতে কখনো উল্টা হতে পারে। সেটা আপনারা যখন ব্যবহার করবেন, যদি একবার এলইডি উল্টা লাগাইলে কোনো সমস্যা নাই, হয়তো কি রিভার্সে হলে কাজ করবে না, ফরওয়ার্ডে হলে কাজ করে, তাহলে ফরওয়ার্ড যদি হয় তখন তো বুঝতে পারবেন যে এখানে যদি পজিটিভ দিলে এটা নেগেটিভ দিলে লাইটটা জ্বলে, তার মানে এটা কি অ্যানোড আর এটা ক্যাথোড। আর যদি এটাতে পজিটিভ দিলে আর এটাতে নেগেটিভ দিলে জ্বলে, তার মানে এটা কি ক্যাথোড আর এটা অ্যানোড। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, এলইডি উল্টা দিলে সমস্যা নেই। কিন্তু এই এলইডির ভোল্টেজ কততে চলে এই সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেবেন। আর এই জিনিসটা আমরা এটা সম্বন্ধে জানি, এটা হচ্ছে 3 ভোল্টে চলে বা 2 ভোল্টে চলে, এই এক কালারের উপরে ডিপেন্ড করে এক এলইডি এক ভোল্টেজে চলে। তো আমরা আপাতত এটাকে কনসিডার করবো যেটা 2-3 ভোল্টেই চলে। তো আমাদের এই যে এই সার্কিটটা মূলত এই যে 12 ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করব, এই 12 ভোল্ট ট্রান্সফর্মার দিয়ে এখানে একটা ডিসি সার্কিট তৈরি করতেছি, মানে রেকটিফায়ার তৈরি করতেছি। তার মানে এখানে ক্যাপাসিটারের রেফারেন্সে এই নেগেটিভ আর এই হচ্ছে এই পজিটিভ, তার মানে এখানে আমাদের কিন্তু 12 ভোল্ট তৈরি হবে। তাহলে এই এলইডি তোমার 12 ভোল্টে চলবে না। তো আমরা এইখানে এই সার্কিটে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকুতে এই এলইডির সাথে একটা রেজিস্টার ব্যবহার করছি। কেন ব্যবহার করলাম মূলত দেখেন, আমরা যদি এটা হচ্ছে এলইডির সিম্বল, এই এলইডির এখানে আর এখানে যদি 3 ভোল্ট দেই, এটা হচ্ছে নেগেটিভ, আর এখানে যদি পজিটিভ, এটা যদি মনে করি 3 ভোল্ট দেই, তাহলে যদি লাইটটা জ্বলে, কিন্তু এখানে যখনই ভোল্টেজ আমি 5 ভোল্ট দিব, লাইটটার সাথে সাথে নষ্ট হয়ে যাবে। যখন আমরা এখানে দিতেছি কত 12 ভোল্ট, তার মানে কি এখানে 12 ভোল্ট মানে এর থেকে অনেক বেশি ভোল্ট বেশি, প্রায় 9 ভোল্ট বেশি। তো এখন কি করতে হবে, আমার এই 12 ভোল্ট থেকে একটা রেজিস্টার ব্যবহার করে আমার এই 3 ভোল্ট তৈরি করতে হয়। তাহলে এই রেজিস্টারটা এরকম হয়, এই যে সিরিজে থাকে। তাহলে এইখানে এই পজিটিভটার এখানে সাপ্লাই না দিয়া আমরা কি করব, টাইনে নিয়ে এখানে সাপ্লাই দেব। কোথায়, এই যে 12 ভোল্ট যেখানে আছে, এই যে 12 ভোল্ট পজিটিভ, তাহলে আর এই নেগেটিভ কিন্তু এখানে আছে। তাহলে কি হবে, এই 12 ভোল্ট ঢুকবে, এই রেজিস্টার এটাকে ড্রপ করবে, করে এখানে এই 3 ভোল্ট তৈরি করে দেবে, কিন্তু রেজিস্টারের ইনপুটে 12 ভোল্ট থাকবে। এইটার জন্যই মূলত এই সেফটি ডিভাইস বা এইটার জন্য কারেন্টটাকে লিমিট করে দিবে বা ভোল্টেজটাকে ড্রপ করে দিবে। এই কারেন্ট লিমিট করার জন্য মূলত এই এলইডির এই রেফারেন্সে সিরিজে এই রেজিস্টারটা ব্যবহার করা হয়। এটা করতেই হয়, কারণ আপনারা সবসময় 5 ভোল্ট থেকেও যদি আপনি কখনো এই 3 ভোল্ট বানাইতে হয়, তাও কি একটা রেজিস্টার অবশ্যই লাগবে সিরিজে। সেটা আপনি যদি পজিটিভ থেকে সংযোগ দেন, তাহলে এলইডিটা আপনাকে এইভাবে সংযোগ দিতে হবে। এই যে এখানে আমরা নেগেটিভ দেব। আবার যদি এরকম করেন যে আপনি পজিটিভের সাথে সরাসরি, এইখানে 5 ভোল্ট পজিটিভ আছে, আপনি এখানে এই এই এলইডিটা আপনি ব্যবহার করলেন সরাসরি, আগে পজিটিভ অ্যানোডে পজিটিভ দিয়ে দিলেন, কিন্তু এই পাশে যদি নেগেটিভ লাগান তাহলে সাথে সাথে এলইডি 5 ভোল্ট পাবে, তার মানে নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে,
আপনি এইবার রেজিস্টার এখানে দিয়ে আপনি এখানে গ্রাউন্ড দেবেন, তাতেও একই কাজ হবে, কোনো সমস্যা নেই। কারণ তাহলে কি এখানে পজিটিভ 5 ভোল্ট অ্যানোড পাচ্ছে, বের হয়ে নেগেটিভ তো আবার কম আসতেছে, তাহলে এখানে 3 ভোল্ট আসবে নেগেটিভ। আর এখানে কি হইতেছে, পজিটিভ 5 ভোল্ট ঢুকতেছে কিন্তু বেরোই যাচ্ছে কত, এখানে যাচ্ছে 3 ভোল্ট, তো 2 ভোল্ট ড্রপ হচ্ছে। আর এখানে আবার ঢুকতেছে পজিটিভ 5 ভোল্ট ঠিকই, কিন্তু নেগেটিভ আবার এখানে ড্রপ হচ্ছে। তো এইভাবে এই সার্কিটটা দুইটাভাবেই কাজ করা যায়, ঠিক আছে। তো আমরা এটা শিখাচ্ছি, এইটাই কি প্রেফার করবেন। তাহলে আমরা কি করব, প্রথমেই এটার অ্যানোড ক্যাথোড মানে চিহ্নিত করে সাথে সাথে আমরা সার্কিটে স্থাপন করি। আমি এই কথাগুলো এত বলার কারণ হচ্ছে, আমি এই সার্কিটটা করতে করতে আপনারা একই সাথে যেন কেন ব্যবহার করা হচ্ছে পার্টসের কীভাবে কাজ করে, এই সব কিছু তথ্য দিচ্ছি। আপনারা কোনোভাবে একটুও ভিডিওটা স্কিপ করবেন না, যে একটু মানে আমি জানি বা বুঝি, আমি একটু তাড়াতাড়ি টেনে টেনে দেখি, না, এটা করেন না। এটা করলে আপনি জানেন হয়তো 90% কোনো একটা বিষয়, কিন্তু আপনার 10%-এর গ্যাপ আছে। আপনি যদি এই আলোচনাটা পুরোটা শুনেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার একটা গ্যাপ ছিল। আপনি জানতেন হয়তো এলইডির লম্বা পাটা হচ্ছে অ্যানোড, কিন্তু আমি যে কেটে ভিতরের ব্যাপারে বললাম হয়তো এটা আপনি জানতেন না। এরকমের ঘটনা ঘটতে পারে। তো সামনে আমরা আরও ভালো ভালো কথা বলতেছি, আপনি একটু না টেনে ধৈর্য ধরে দেখেন। আর যেই বিষয়গুলো আপনার সন্দেহ লাগে বা আপনার ভালো লাগছে, আপনি ওইগুলো নোট করে রাখেন, তাতে আপনাদের প্র্যাকটিক্যাল করতে গিয়ে কোনো সমস্যা না হয়। এবার আমি এই সার্কিট ডায়াগ্রাম থেকে এই অংশের কাজ শুরু করব, অর্থাৎ এলইডির কাজটা শুরু করব। তাহলে এলইডি আমার কি বলছে, এলইডির ক্যাথোড প্রান্তটা আমাকে বলছে নেগেটিভে দিতে। তাহলে আমি ক্যাথোডটা, এই যে ক্যাথোডটা আমার, এটা আমি নেগেটিভে দেবো। নেগেটিভ রয়েছে কোথায় আমার, এখানে। তাহলে আমি এই প্রান্তটা নেগেটিভে দিলাম। আর এই যে দেখেন ক্যাথোডটাতে, এই যে আমি দেখাই, দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখা যায়, এই যে এটা ক্যাথোডটা আমার এখানে, এই যে ক্যাথোডটা এই পাশে আছে, এই যে এই পাশে, আর অ্যানোডটা আমি এখানে রাখছি। অর্থাৎ নেগেটিভ ঠিকই পাইছে, কিন্তু এখন পজিটিভের আশায় আছে। এই পজিটিভ যদি পায় তাইলেই সে জ্বলবে। তাহলে পজিটিভ আসে কোথায় আমার, এখান থেকে এই পাশে। তো এখন এখানে তো 12 ভোল্টের পজিটিভ, কিন্তু আমার এর কাছে লাগবে কয় ভোল্টের, 3 ভোল্টের পজিটিভ। তাহলে কি করতে হবে, আমার ভোল্টেজটাকে কমায় তারপর দিতে হবে। এখন এই কমানোর জন্য যে পার্টস, সেটা আমার কি, আমরা সচরাচর একটা 1 কিলো ওহমের একটা রেজিস্টার ব্যবহার করব। তাতেই সে তার যে প্রয়োজনীয় কারেন্ট এবং ভোল্টেজটা সে ঠিকঠাক মতো পাবে। তাহলে 1 কিলো ওহমের রেজিস্টারের এখানে আপনারা এটা মুখস্থ করে নিতে পারেন, যদিও রেজিস্টার এটা শেখা একটু সময় সাপেক্ষ। আমরা আপনাদেরকে এটা নিয়েও ক্লাসে আলাদা করে শিখাবো। তো আমরা এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারের কালারটা কিন্তু বাদামি, কালো, লাল, বাদামি, কালো, লাল, সোনালি। এটা মুখস্থ রাখবেন, বাদামি, কালো, লাল, সোনালি। এই যে কালারটা, এটা উল্টাভাবে না, এটা কিন্তু এইভাবে ধরতে হবে, এই যে বাদামি, কালো, লাল, সোনালি। এইটার ভ্যালু হচ্ছে 1 কিলো ওহম। এই 1 কিলো ওহমের একটা রেজিস্টার নেবেন, নেওয়ার পর আপনারা এটাকেও ঠিক সৌন্দর্যের খাতিরে এইভাবে স্থাপন করার পর কি করবেন, এখানে একটা পরিমাপ করবেন, এরকম রাখবেন যে রেজিস্টারটাকে আমি ঠিক মাঝখানের দিকে রাখতে চাই, হ্যাঁ, মাঝখানে রাখতে চাই। তাহলে কি করবেন, মাঝখানে রাখার জন্য আপনি চিন্তা করবেন যে এই দুই প্রান্ত এমনভাবে ভাঁজ করবেন যেন আমরা এটা, এই যে পজিটিভে, প্রথমে দেখেন আমরা পজিটিভে এইটার এক প্রান্ত এই যে সংযোগ করে দিলাম এই সোজা, আর অপর প্রান্ত এই পজিটিভে 12 ভোল্ট ঢুকতেছে, ঢুকে বের হচ্ছে কত ভোল্ট, 3 ভোল্ট। 3 ভোল্টটা কোথায় চাই, এই যে দেখেন আমাদের এলইডিটা জ্বলতেছে, অর্থাৎ 12 ভোল্ট ঢুকছে, 3 ভোল্ট পাচ্ছে, ওর ঠিকঠাক মতো জ্বলতেছে। এখন কোথা থেকে জ্বলতেছে, কোনো কানেকশন দেওয়া নাই, কিন্তু একদম ফ্রি। অর্থাৎ এই ক্যাপাসিটারটা আগে আমরা একটা সার্কিটে ব্যবহার করেছিলাম, এই রেকটিফায়ার সার্কিট তৈরি করেছিলাম, যে শুরুতে দেখালাম, এই সেখান থেকে যখন চার্জ হয়েছিল, অর্থাৎ এটা কোনোভাবে ডিসচার্জ হওয়ার সুযোগ পায় নাই। এই যে লোড, আমাদের এখানে এলইডি হচ্ছে লোড হিসেবে এখন ব্যবহার হচ্ছে। তো এলইডি মধ্য দিয়া এর মধ্যে যে জমানো যে কারেন্টটা বা চার্জটা, সেটা প্রবাহিত হচ্ছে। তো আস্তে আস্তে এটা ডিসচার্জ হয়ে যাবে, আর এর ভিতরে চার্জটাও ডিসচার্জ হয়ে যাবে। তাহলে এইটা আমার দ্বিতীয় ধাপ। অর্থাৎ এখানে দেখেন এই ক্যাপাসিটরের কাজ, প্রথমে আমরা ব্রেডবোর্ডের কাজ শেষ করলাম। ব্রেডবোর্ডের একটা টার্গেট ছিল যে পজিটিভ নেগেটিভ শনাক্তকরণ, তারপরে হচ্ছে এই ক্যাপাসিটর দিয়া নেগেটিভ পজিটিভটাকে আগে ফিল্টারিংয়ের পজিশনে নিয়ে আসছি। তারপর আমরা রেজিস্টার, এলইডি এইগুলোর সংযোগ করে দিলাম। এবার করার পরে আমাদের হচ্ছে ডায়োড। এবার আমরা পজিটিভ কোথা থেকে আনবো, এসি থেকে পজিটিভ সংগ্রহ করার জন্য ওই যে ডায়োডটা ব্যবহার করব। এই ডায়োড হচ্ছে এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা এই ডায়োডটাকে
এই যে ডায়োডটাকে এভাবে নিলাম। ডায়োডের আবার অ্যানোড ক্যাথোড কোনটা সেটা দেখেন। এই ডায়োডের এই যে একটা সিলভার কোটিং দেখা যাচ্ছে, এই যে সিলভার রিং, এই সিলভার রিংটা হচ্ছে ক্যাথোড আর যেটাতে নাই সেটা হচ্ছে অ্যানোড। তাহলে আমরা এটা নিয়ে একটু কথা বলি। আমরা দেখেন ভিডিওটা লম্বা হচ্ছে, আমি জানি আপনাদের হয়তো কষ্ট হচ্ছে দেখতে, কিন্তু এই কথাগুলো একটু শুনেন, আশা করি কাজে লাগবে। এই অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। তো এটা হচ্ছে সিম্বল, এটার ফিজিক্যাল রূপটা হচ্ছে এরকম। এই যে আমার কাছে যেহেতু ব্ল্যাক পেন, কিছু করার নাই, আমি এই সিলভারটাকে ব্ল্যাক দেখালাম। তো এই হচ্ছে এটার বাস্তবে দেখতে এই যে এইরকম, এটাকে আমি এখানে আঁকলাম। তো এটা কি অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তো এই ব্যাপারটাকে এখানে আমরা জানি এটাকে যদি ফরওয়ার্ড করতে হয় তাহলে এখানে পজিটিভ ভোল্টেজ দিতে হয় আর এখানে নেগেটিভ ভোল্টেজ থাকতে হয়, তাহলে কাজ হয়, অর্থাৎ কি ফরওয়ার্ড হয়, কারেন্ট প্রবাহ হয়। তো আমরা এটাকে অন্যভাবে বুঝি যে এখানে যখন এসিতে ব্যবহার করব তাহলে এখানে কি একবার পজিটিভ আসবে আর একবার নেগেটিভ আসবে, আবার পজিটিভ আসবে আবার নেগেটিভ আসবে, আবার নেগেটিভ আসলো এখানে পজিটিভ, মানে এইভাবে করে বারবার দিক পরিবর্তন হবে। এই দিক পরিবর্তনশীল যে ভোল্টেজটা আসবে বা কারেন্টটা আসবে এটা হচ্ছে, এটাকে বলা হয় এসি, অর্থাৎ অল্টারনেটিং। এই অল্টারনেটিভ কারেন্টটা আমাদের এখানে আসবে। তো এই আসার ফলে এটা একই জিনিস। এখানে আমরা এটাকে একটা ফানেল হিসাবে ধরবো মনে করি। তো এই ফানেলের এইখানে প্রচুর পরিমাণে পানি আসতে পারবে, কিন্তু এই বের হবে কিন্তু একই সিরিয়ালে। তো এখানেও ঠিক আমরা এই ডায়োডটার সিম্বলটাকে এখানে যদি কপি করি ফানেলের সাথে, তাহলে এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এসি, এখানে এসি আসবে। তো এই ডায়োডের এখানে যদি এসি আসে তো ও কেবলমাত্র পজিটিভকেই যাইতে দিবে সিরিয়ালি, এই পজিটিভকে যাইতে দিবে। দেখেন সিরিয়ালি কোনো পরিবর্তন নেই, যখন যখন পজিটিভ আসবে তখন তখন যাইতে দিবে, যখন যখন পজিটিভ আসবে না নেগেটিভ আসবে তখন যাইতে দিবে না। তাহলে ও কন্টিনিউ একই জায়গায় কি পাচ্ছে, পজিটিভ পাচ্ছে। এই যে এখানে বারবার পরিবর্তন হওয়া সত্ত্বেও এখানে কন্টিনিউ একই জিনিস পাওয়া যায়, এই আসতে পারে অর্থাৎ যাইতে দেয়, এইটা হচ্ছে আমাদের ডিসি। আর এই যেখানে বারবার দিক পরিবর্তন করতেছে সেটা হচ্ছে এসি। তো ডায়োডের অ্যানোডে যদি এসি দেওয়া হয়, তাহলে ক্যাথোড দিকে ডিসি পাওয়া যায়। তাহলে এই সূত্র ধরেই আমাদের এই রেকটিফায়ারে আমাদের এগুলো এই যে ডায়োডটা ব্যবহার করা হয় রেকটিফাই করার জন্য। অনেকে এই ভুলটা বারবার করে যে এইটা হচ্ছে ক্যাথোড মানে নেগেটিভ, অ্যানোড মানে পজিটিভ, তাহলে এই সার্কিটের নেগেটিভে আমরা ক্যাথোডটা দিয়ে দেবো আর অ্যানোডটা পজিটিভে দিয়ে দেবো। এই কাজটা কখনো করবেন না, কারণ এখানে এই সমস্যা থেকে আমি কিন্তু এই ব্যাপারটা বলে দিলাম। তা এইটা হচ্ছে সবসময় কি এসি থেকে একমুখী করে, তাই কীভাবে করে সেটা আবার এখানে এক্সপ্লেন করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ভুল আর করবেন না। সবসময় কি করবেন, এই রেকটিফায়ারের এই অ্যানোডটা হচ্ছে আমাদের সংগ্রহক, সে এসি থেকে এই যে কারেন্ট সংগ্রহ করবে, তারপরে আর এটাকে কমপ্লিটলি ডিসিতে রূপান্তর করবে। তো আমরা এই যে ডিসি সার্কিটের, তাহলে আমাদের এই সার্কিট ডায়াগ্রাম অনুসারে এখানে কি বলছে, পজিটিভ রেল, এই পজিটিভ রেলের মধ্যে আমার ডায়োডের কোন প্রান্ত আছে ক্যাথোড প্রান্ত, আমি এই যে ক্যাথোড প্রান্ত। তাহলে দেখেন তো এটার ফিজিক্যাল রূপ কীরকম। এই যে তাহলে আমার সার্কিট অনুযায়ী আমি কি করলাম, এই যে 20 আর এদিকে 20-25 বা 15-20-এর মধ্যস্থলে আমি এটাকে রাখলাম, আর পজিটিভে আমার ক্যাথোড প্রান্তটা দিলাম। তার মানে কি এখান থেকে আমি ট্রান্সফর্মার লাইন দেবো। এই যে ট্রান্সফর্মার লাইন দিছে, এই যে আমি এখনও দেই নাই, এখানে জাম্পার আছে, যে বললাম জোড়াতালির ব্যাপার আছে। তো এই জোড়াটা কোথায় দিছি, এই যে কম্পোনেন্ট রেলে। আমি এটার কথা এখানে বলছি যে শর্ট করতে হবে। কোথায় শর্ট করতে হবে, ট্রান্সফর্মারের এক প্রান্ত আর ডায়োডের এক প্রান্ত। ডায়োডের কি অ্যানোড প্রান্ত, আর ক্যাথোড প্রান্ত কোথায় গেছে, আমাদের পাওয়ার রেলে। কোথায় পাওয়ার রেল, পজিটিভ পাওয়ার রেলে। তাহলে এই পজিটিভ পাওয়ার রেলে দিয়ে দিলাম। এই যে এটা এই দিকটা খেয়াল রাখবেন সবসময়, এটা হচ্ছে কি ক্যাথোড প্রান্ত। তাহলে ক্যাথোডটা দিয়া পজিটিভ আসতে পারবে, তাহলে পজিটিভই তো আমার সংগ্রহ করতে হবে। তা পজিটিভ আমি এখানে কি এই পাওয়ার রেলে দিয়ে দিলাম, এই পজিটিভ সংগ্রহ করলাম। এবার আমি এটাকে এখানে স্থাপন করে রাখলাম, বাস আমার সার্কিট কমপ্লিট। সার্কিটটা আমার কমপ্লিট, এইটুকু সার্কিট কমপ্লিট। এবার বাকি আছে শুধু ট্রান্সফরমারের সংযোগ, এই যে ট্রান্সফরমারের জোড়াতালির ব্যাপার। তাহলে ট্রান্সফরমারে যদি জোড়া দিতে হয়, মানে সংযোগ করতে হয়, কথাটা এরকম। তাহলে দেখেন আমি আমাদের যে ট্রান্সফরমারটা, আমি এটাকে এভাবে ধরি, ট্রান্সফরমারটা
কি করব আমরা, এই যে ট্রান্সফরমারের আমি যেভাবে সার্কিট ডায়াগ্রাম করলাম, দেখেন একটা সাইড আমার কিন্তু ব্যবহার করব না। এই যে আগেই বলে নিচ্ছি যে কেন ব্যবহার করব না। তাহলে এইটা আমি এই দুইটা তার ব্যবহার করব। দুইটা তারের মধ্যে আমরা কি করব, একটা নেগেটিভে ব্যবহার করব আর একটা এই যে অ্যানোডে ব্যবহার করব। তাহলে এই সার্কিট যেভাবে বলছে আমাকে এই দুইটা তার কোথায় কোথায় দিতে হবে, সেই জায়গায় দিতে হবে। তাহলে এই মাঝখানের যে তারটা, আমরা মধ্যের তারটা, এটাকে সবসময় নেগেটিভে ব্যবহার করার চেষ্টা করব। দেখেন উল্টা দিলেও সমস্যা নাই, কাজ হবে, একই কাজ হবে, কিন্তু আমরা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করি, এতে সুবিধা আছে, পরবর্তীতে দেখবেন এর কাজে লাগবে এটা। এইবার আমি এটাকে নেগেটিভে দিলাম। দেখেন সার্কিট কি বলছে আমাকে, এই একটা প্রান্ত আমাকে নেগেটিভে দিতে বলছে, সরাসরি নেগেটিভ রেলে এসি ট্রান্সফরমারের মধ্যেরটা দিলাম, মধ্যেরটা এই যে বরাবর নেগেটিভ দিয়ে দিলাম। এবার এই যেটা এই প্রান্তটা বলছে কোথায় দিতে, আমার ডায়োডের অ্যানোডে, সেটা কোথায়, আবার এই জোড়ার তাহলে জোড়া দিছি কোথায়, এই যে একটা কম্পোনেন্ট রেলে, এই যে কম্পোনেন্ট রেলে ওই যে ওইটা। তাহলে এটা আমি যদি এখানে দিই কাজ হবে না, এদিকে দিই কাজ হবে না, দিতে হবে কোথায়, এই পাঁচটার মধ্যে যে কোনো একটাতে, তাহলে কি এর সাথে সম্পর্ক হবে। এই ব্যাপারটাই হচ্ছে এই পাওয়ার রেলের, এই কম্পোনেন্ট রেলের কাজ। তা গেল এটা, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। দেখি আমাদের সার্কিটটা চালু হয় কিনা। আমি বলেছিলাম যেটা একসান্সি হওয়ার কথা, তো আশা করি একসান্সি হবে। দেখি এই যে আমি এই যে পাওয়ার কানেকশন দেবো এখন, দেখেন এই যে আপনাদের সামনে এই যে পাওয়ার কানেকশন দিতেছি। তবে এই পাওয়ার কানেকশন দেওয়ার সময় আপনারা, যেহেতু এটা সেট আপ থাকতে পারে, যদি এরকমই থাকে যে খোলা থাকে, তো এই রকমের আপনারা যদি এসি কর্ড নেন, নেওয়ার পরে কি করবেন, এই দুইটা সুইচে অর্থাৎ সুইচটা আগে বন্ধ করে রাখবেন। তারপরে আর যদি সুইচ অন করাও থাকে কখনো কখনো, আপনারা একটা এখানে এই হাত দিয়ে ধরে, অর্থাৎ একটা ভিতরে ঢুকাচ্ছেন আর একটা আপনার হাতে লাগে আছে, এই কাজটা কখনো করবেন না। কারণ যদি আপনি যেটাতে দিচ্ছেন সেটা যদি ফেজ থাকে, চালু আছে কোনো কারণে, বা সুইচ অন অফ করে রাখছেন, তবুও আপনি কোনো কারণে নিউট্রাল ঘুরে ফেজে চলে আসছে, তখন কিন্তু আপনার এখানে শক পাবেন। এইটা দিয়ে ঘুরে এসে আপনাকে একটা ছোট করে একটা শক দিয়ে দেবে, ছোট না, এটা মারাত্মক শক দিয়ে দেবে। তো আপনারা এই কাজটা করবেন না। আবার এটা হাতে নিয়ে আবার এটা ঢুকাইতে যাবেন না। তো একটা একটা করে আলাদা আলাদা করে দূরত্ব বজায় রেখে তারপরে এটা কাজটা করবেন। সুইচ অবশ্যই বন্ধ রাখার চেষ্টা করবেন শুরুতে, তারপরে গিয়ে এটা কমপ্লিট করে তারপর সুইচ অন করবেন। দেখেন এটা আমি দিলাম, এই যে লাইভ দিতেছি, দেখি আমাদের সার্কিট, এই যে সার্কিট অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে সার্কিট আমাদের চালু হয়ে গেছে, এক চান্সে চালু হয়ে গেছে। দেখেন, তো এই আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্থাৎ এই সার্কিট ডায়াগ্রাম অনুসারে আমাদের সার্কিটটা কমপ্লিট করে ফেলছে। দেখেন দেখা যায়। তা এলইডি, এখন এলইডিটা আমাদের কোনো ব্লিঙ্ক করতেছে না, এটা কিন্তু পিওর ডিসি হয়েছে। এখন আপনারা দেখেন এখানে কত ভোল্ট হয়, আমরা একটা মিটারের সাহায্যে দেখাই। মিটারটাকে প্রথমে আমরা ডিসিতে সেট করে নেব। এখানে আমি জানি না, আমার এখানে যেহেতু আমি এটা কত ভোল্ট হচ্ছে জানি না, কিন্তু এখানে তো সর্বোচ্চ আমাদের 12 ভোল্ট হচ্ছে সাপ্লাই দিবে। তো এখানে লোডটা খুবই কম কারেন্টের, তো সেই জন্য এই ভোল্টেজটা এই ক্যাপাসিটরের ভোল্টেজ অনুযায়ী একটু ইনক্রিজ হবে। 12 ভোল্ট আমরা যদি চাই যে এসি কত ঢুকতেছে সেটাও দেখতে পারবো। এই যেমন এসিতে দিলাম 200 ভোল্টে দিলাম, দেওয়ার পরে, কারণ 200 ভোল্টে এই জন্য দিলাম যে আমি জানি এখানে এই 12 ভোল্ট হচ্ছে, তার মানে যদি সরাসরি 220 সাপ্লাই লাইনে মাপতাম তাহলে আমরা 600 ভোল্টে দিতাম। যেহেতু আমরা এটার আউটপুটটা মাপবো আর এবারে জানি এটা কত ভোল্ট, সেই হিসেবে আমি 200তে দিয়ে রাখলাম। তারপরে মাপি, দেখি আমি এটা জানি এটা কমন হচ্ছে, নেগেটিভটাই নেগেটিভে আছে। এসি যেহেতু পোলারিটি নেই, আমি যে কোনো তার যে কোনো জায়গায় ধরতে পারি, এটা এখানে ধরলাম। আর এই যে ইনপুটটা হচ্ছে কোথায়, অ্যানোডে, দেখেন কয় ভোল্ট আমাদের আউটপুট হচ্ছে, এই যে 13.2 ভোল্ট, এটা হচ্ছে এসি। এবার ডিসি কত হয়, এই যে 20-এ না আমি রাখবো হচ্ছে 200-তে, কারণ আমি আগে জানি না কত ভোল্ট এখানে তৈরি হচ্ছে, সেটা রেফারেন্স। এখন কোথায় মাপবো, আমরা নেগেটিভ ধরবো নেগেটিভে, আর পজিটিভ ধরবো, এই যে পজিটিভটা ধরবো পজিটিভে। দেখেন 16.8 ভোল্ট। তাহলে আমি এবার 20-এ রাখি, তাহলে আর একটু ক্লিয়ার ভোল্টেজটা জানতে পারবো। দেখেন 16.86 ভোল্ট। তাহলে এই ভোল্টেজটা যখন আমরা লোড আবার 12 ভোল্টের যদি একটু হাই কারেন্টের লোড ব্যবহার করি, তখন ভোল্টেজটা ওই 12 ভোল্টের গিয়ে বা 13 ভোল্টে গিয়ে ড্রপ হয়ে থাকবে, ড্রপ হয়ে। কারণ যেহেতু লোড কম সেহেতু কারেন্ট খরচ কম, এই ক্যাপাসিটারে মজুদ হচ্ছে। ডিসি হচ্ছে পিওর ডিসি। তাহলে একটা জিনিস দেখেন, পিওর ডিসি হচ্ছে এই অবস্থায় আমরা যদি ক্যাপাসিটারটা তুলে দিই, ক্যাপাসিটার একটা প্রান্ত যদি তুলে দিই, তাহলে এই যে এলইডিটা ব্লিঙ্ক করতেছে। এই ব্লিঙ্ক করার মানে হচ্ছে এখানে পিওর ডিসি আসতেছে না। তাহলে আমি শুধু এখানে ধরে দেখি, দেখেন ডিসি কিন্তু নাই। ডিসি ভোল্টেজ কত পাচ্ছি, ডিসি পাচ্ছি 5.43, ডিসি কিন্তু 5.4 মাপতেছি ডিসিতে, সাপ্লাই হতেছে এসি হচ্ছে 13 ভোল্ট, কিন্তু এখানে পাচ্ছি ডিসি পাচ্ছি 5.5 ভোল্ট। এক্সাম্পল
তা এটা যদি আমি এসি এখানে কত পাই দেখি, এই ডিসি সাইডেই মাপবো এসি কত পাচ্ছি। ডিসি সাইডে দেখেন এসিও পাচ্ছি কত 7.2, এই 7.2 আর ওইদিকে হচ্ছে 5, এই দুটো যোগ করলে আমরা পাওয়া যাবে হচ্ছে ইনপুটের ভোল্টেজটা। তার মানে এখানে পিওর ডিসি না, ডিসি সামান্য, এসির পরিমাণ বেশি। তো এই এসির পরিমাণ বেশি থাকার কারণে আমাদের এখানে ওই যে বললাম অর্ধেক সময় লাইটটা জ্বলতেছে, অর্ধেক সময় বন্ধ হচ্ছে। তো এটা হচ্ছে হাফ ওয়েভের কাজ। যদি ফুল ওয়েভ হইতো তাহলে এই এরকম ব্লিঙ্ক করতো না। আমরা একটু পরে ফুল ওয়েভটা দেখতেছি, তো আমরা এটা ফিল্টারিং করে দিলাম, দেখেন এখন আবার পিওর ডিসি হয়ে গেছে। আবার আমরা এটাকে যদি ডিসিতে দিয়ে দেখি যে নেগেটিভ, আবার এই পজিটিভ। আপনারা মনে করতে পারেন আবার ক্যাপাসিটারে করা বুঝি ডিসি পিওর, না এটাও না, এই পুরো সার্কিটটা তো একই। তাহলে এই হচ্ছে আমার পিওর ডিসি, ঠিক আছে গেল এটা। এই হাফ ওয়েভ করার কারণে হাফ ওয়েভটা থেকে আমরা এখন একদম খুব তাড়াতাড়ি আমরা অন্য যে সার্কিটগুলো সেন্টার টেপ, তারপরে ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার এগুলো করে ফেলবো। আমি এখন এই অবস্থাতেই দেখেন আমি পাওয়ারটা বন্ধ করে দিতেছি, এই যে পাওয়ারটা বন্ধ করে দিলাম। ক্যাপাসিটার চার্জ আছে এখনও, লোডটার কারেন্ট কম, এই জন্য আস্তে আস্তে ডিসচার্জ হতে থাক, কোনো সমস্যা নেই। আমি এইগুলা এই হাফ ওয়েভটা যেভাবে আছে ঠিক ওভাবেই থাকতে দেব। শুধুমাত্র সেন্টার টেপ করার জন্য আমি আমার এই সার্কিটে একটু মডিফাই করব, অর্থাৎ সেন্টার টেপ সার্কিটটা আমি একটু অঙ্কন করি। দেখেন আগের সার্কিটটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তাহলে সেন্টার টেপ সার্কিটের মূল এখানে কাজটা হবে এরকম। আমি আবার সেই ট্রান্সফর্মারটা আঁকলাম, এটা আমার এসি এখানে ঢুকবে। এবার এই ট্রান্সফর্মারের আউটপুটও কিন্তু এসি হয়, এটা শুধু লো ভোল্টেজ হয়। হ্যাঁ দিলাম, তাহলে এটা হচ্ছে আমার 0 থেকে এটা 12 ভোল্ট, আবার এখানেও 12 ভোল্ট। তো এইবার আমাদের ডায়োড লাগবে ফুল ওয়েভে, এটা কিন্তু ফুল ওয়েভ, সেন্টার টেপটা হচ্ছে ফুল ওয়েভ। তাহলে এবার আমার সার্কিটটা দেখেন, আগে একটা হাফ ওয়েভ আঁকি, অর্থাৎ আগের সার্কিটটাই জাস্ট কপি করে ফেলবো। এই আঁকলাম, এবার এটাও আঁকলাম। এখানে আমি আগের মতোই ক্যাপাসিটরটার নেগেটিভ প্রান্ত দেব, পজিটিভটা এখানে থাকলো, সেম আগের সার্কিটটাই আমি আঁকবো। তাহলে এখানে আমার ডায়োড আছে, সরি এলইডি, এই যে রেজিস্টর, সেফটি রেজিস্টর যেটা এলইডিকে বাঁচাবে। এবার এইগুলো হচ্ছে আমার সেই পাওয়ার রেলের আউটপুট, এখান থেকে আমি আউটপুট নিতে পারবো। তাহলে এখানেটা কি নেগেটিভ, এটা আমার সেই পজিটিভ। এইটা ছিল একটা হাফ ওয়েভ রেক্টিফায়ার। এবার আমি কি করব, এই হাফ ওয়েভ রেক্টিফায়ার আরও একটা বানাবো। কোন সাপেক্ষে, এই যে 0 মাঝখানের যে লাইনটা, সেম এই লাইনটার সাপেক্ষেই, এই যে এইটা এর সাপেক্ষেই এই পাশ দিয়েও একটা হাফ ওয়েভ বানাবো। তাহলে কি শুধু আমার করতে হবে, তাহলে এরকম এটার একটা মিরর যদি হয়, তাহলে এখানেও আমার কি করতে হবে, একই আর একটা ক্যাপাসিটর লাগবে, এরকমের লাগবে। তা একই জিনিস তো আমার আসেই এই সার্কিট অলরেডি, শুধু আমার কি করতে হবে, একটা ডায়োড এক্সট্রা ব্যবহার করে যদি আমি ফুল ওয়েভ, অর্থাৎ এই সার্কিটে এখন হচ্ছে হাফ ওয়েভ আসতেছে, অর্থাৎ এর ওয়েভটা যদি আমি এরকম ইনপুট এখানে দেখি এরকম হয়, এটার ইনপুটের ওয়েভটা হচ্ছে এরকম, এটা ঢুকতেছে এটা আসতেছে ইনপুটে, কিন্তু আউটপুটে কী হয়, এই একটা ডায়োডের কারণে, অর্থাৎ D1 যদি বলি, এই এক ডায়োডের কারণে এইটুকু আসে, নিচের অংশ আসে না, না আসার কারণে এইটুকু সময় গ্যাপ, আবার সে ওয়েভ আসে। তার মানে ওয়েভের এটুকু অ্যাক্টিভ, এটুকু অ্যাক্টিভ। তাহলে মাঝখানে এই যে সময়টা, অর্থাৎ দুইটা সাইকেল, একটা সাইকেলের হাফ ওয়েভ আসে, হাফ ওয়েভ নাই, অকার্যকর। এই জন্য এই সার্কিটটাকে বলা হয় হাফ ওয়েভ রেক্টিফায়ার। যখন আমরা আবার এইটা সহ এটাকে দেখো কী করতে হবে, অর্থাৎ ডায়োড, এই যে পাওয়ার রেল, এই পাওয়ার রেলের মধ্যে আমরা একটা জাম্পারের মাধ্যমে, এই যে জাম্পারের মাধ্যমে বা যে কোনোভাবে এই পাওয়ার রেলের মাধ্যমে এটাকে ডায়োডটাকে সংযুক্ত করে দেবো। তাহলে দেখেন আমি এই লাইনটাকে ঘুরায় নিয়ে পাশাপাশি দুইটা ডায়োডও তো বসাইতে পারি। তাহলে দেখেন কি করি, অর্থাৎ আমার টার্গেট হচ্ছে এই সার্কিটটা ঠিক এইরকম করে ফেলা। তাহলে এই একটা তার, অর্থাৎ কোনটা, এই যে প্রান্তটা, আবার এই প্রান্তের সাথে কি হচ্ছে, ট্রান্সফরমারের লাইনটাও কি যুক্ত হবে, অর্থাৎ কি ডায়োডের অ্যানোড এখানে আছে, ক্যাথোড। তাই এই ক্যাথোড কোথায় গেছে, আবার আমার পজিটিভ পাওয়ার রেলে গেছে। তাহলে আমি কি করতে পারি, আমি আরেকটা ডায়োড নেব, দেখেন নতুন আরেকটা ডায়োড নেব। নতুন একটা ডায়োড নেওয়ার পরে আমি আবার এই সেম এই ডায়োডের মতো এটাকে ভাঁজ করব, করার পরে এই যে করে নিলাম। আবার ওই আগের মতো এই ডায়োডের ব্যাপারে তো জানা আছে,
এই ক্যাথোডে কী হবে, পজিটিভ বেরোতে পারবে। তো আমার টার্গেট কি, আবার একটা হাফ ওয়েভ হলে কী হয়, পজিটিভই তো বেরোবে। তার মানে হাফ ওয়েভ আর হাফ ওয়েভ মিলে কি ফুল ওয়েভ। তাই এই ফুল ওয়েভ বানাচ্ছি কিন্তু সেন্টার টেপ ফুল ওয়েভ। তাই এই সেন্টার টেপ বলার কারণ হচ্ছে সেন্টারটা সেন্টারই থাকবে, অর্থাৎ নেগেটিভই থাকবে। আর এখান থেকে একবার পজিটিভ আসলে দিক দিয়ে পজিটিভ এখানে চলে আসবে, এখান থেকে যখন পজিটিভ আসবে তখনও পজিটিভ এখানে চলে আসবে, অর্থাৎ ওই ইনপুট ওয়েভের কোনো অংশই বাদ যাবে না। তাহলে এটা আমরা একটু পাশের করে আলাদা করে দেখো, এই দিলাম আর এই যে সংযোগ করে দিলাম, দেখেন বাস আমাদের যে এই ডায়োডটা, তাহলে এটার নাম হচ্ছে D2। তাহলে এই D1 আগে থেকে ছিল, এই যে D1 আমার আগে থেকেই ছিল, D1 আমার আগে থেকেই ছিল, আর এই D2 নতুন করে এই যে সংযুক্ত হলো, সেম সার্কিট। আপনারা হয়তো তখন এই ডায়াগ্রামটা দেখতে পাননি, আমি দুঃখিত। তাহলে এই D1 আর এই যে D2 এই দুইটারই আউটপুট কোথায়, পাওয়ার রিলে, অর্থাৎ কোন প্রান্ত, ক্যাথোড প্রান্ত। তাহলে এই ট্রান্সফর্মারের আমরা জানি এই পাশে একবার পজিটিভ হলে এখানে নেগেটিভ, আবার এখানেই পজিটিভ হয় এখানে নেগেটিভ, অর্থাৎ এই ডায়োডের দুইটা ডায়োড একসাথে কখনোই চলে না। যখন এটা অ্যাক্টিভ থাকে ফরওয়ার্ড থাকে, তখন এটা রিভার্স থাকে, আবার যখন এটা ফরওয়ার্ড হয় তখন এটা রিভার্স থাকে। অর্থাৎ এসির এই অংশ যখন কাজ করে তখনও এই একটা ডায়োড চালু থাকে, আবার নেগেটিভ সাবসাইকেলের সময়ও আরেকটা ডায়োড চালু থাকে। অর্থাৎ তাহলে ওয়েভের কোনো অংশই আমার বৃথা যায় না। সেই জন্য এই আউটপুটটা, এই আউটপুট ওয়েভটা আবার হয় এরকম, এই আউটপুট এরকম। যখন এটার কাজ শেষ হয়ে যায় একই রাস্তায় তো আবার কারেন্ট আসে, কোথা দিয়ে আসে, এটা দিয়ে, তখন আবার একবার জিরো হওয়ার পরে সে নতুন করে আবার যাত্রা শুরু করে। এই আউটপুটের ওয়েভটা কিন্তু এরকম হয়, আবার জিরো হয়ে যায়, আবার এই ডায়োডের যাত্রা শুরু হয়, মানে একই রাস্তায়। সেজন্য ওয়েভগুলো এরকম হয়। কিন্তু ইনপুটের ওয়েভটা কি বারবার এরকম উপর নিচ হতে থাকে, কিন্তু আউটপুটের ফুল ওয়েভের ওয়েভটা এরকম হতে থাকে। তাহলে এটা হবে আবার পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ নিচের অংশের সময়ের কাজ, আবার পজিটিভ হাফ সাইকেল, আবার নেগেটিভ হাফ সাইকেলের সময়কার কাজ। এইভাবে এই প্রত্যেকটা ওয়েভের পুরো অংশটাই কাজে লাগে। আচ্ছা, এবার আমরা সার্কিটটা একটু আবার স্টার্ট করে দেখব কানেকশনটা করে। তাহলে এই যে আমরা এই যে কানেকশন করে দিলাম, ঠিক আছে, কানেকশন কোথায় দিলাম দেখেন, কোথায় দিছি, এই যে ওইটারও অ্যানোডে, অর্থাৎ সার্কিট ডায়াগ্রাম যেখানে বলতেছে এই যে ট্রান্সফর্মারের অংশটা কোথায় দিছি, অ্যানোডে। আর এটা আবার কোথায় দিছি, এই যে পাওয়ার রিলে ক্যাথোডটা, এই যে একদম পারফেক্ট। এবার আমরা এই অর্থাৎ এই সেন্টারটা ফুল ওয়েভ, অর্থাৎ এই ওয়েভের এই পাশে যখন এই পাশের তারটাও ব্যবহার হচ্ছে, এই পাশের তারটাও ব্যবহার হচ্ছে, কোনো ওয়েভই এবার আর বাদ যাবে না। তাহলে ফুল ওয়েভের ব্যাপারটা আশা করি বুঝছেন। তাহলে আমরা এটাকে এখন ব্রিজ রেকটিফায়ারে কনভার্ট করব। তো এর আগে ব্রিজ রেকটিফায়ারে কনভার্ট করার আগে এটাকে একটু পাওয়ার দেবো, পাওয়ার দিয়ে একটু দেখবো যে এটা আসলে আমাদের সার্কিটটা সাকসেসফুল হয়েছে কিনা। এই যে আমি পাওয়ার দিচ্ছি, বাস, বাহ, আমাদের সার্কিট কাজ করতেছে। এবার দেখেন আমরা এই যে বললাম যে দুইটা হাফ ওয়েভ এখানে তৈরি হয়েছে, দুইটা হাফ ওয়েভ, একটা হাফ ওয়েভ পারলে কি আরেকটা হাফ ওয়েভ আপনি পারবেন। তার মানে আপনার হয়ে গেল ব্রিজ সেন্টার টেপ ফুল ওয়েভ রেকটিফায়ার। দেখেন আমরা ডিসি এই মিটারটার দিকে লক্ষ্য করেন, এই যে মিটারে দেখা যাচ্ছে আশা করি। তো এখানে আমি মিটারটা একটু এইভাবে ধরি, এখানে থাকুক। এই মিটারের আমি দেখেন পজিটিভটা আমার এই পাশে, নেগেটিভ এখানে। আমি এটাকে ডিসিতে সেট করে নিলাম, এই নেগেটিভটা নেগেটিভে ধরলাম আর এখানে পজিটিভটা ধরলাম। 17.33 ভোল্ট দেখাচ্ছে, 17.33 ভোল্ট দেখাচ্ছে। আগের থেকে এখন আরও ভোল্টেজটা একটু বুস্ট হয়েছে, অর্থাৎ এখন কোনো ওয়েভ আর মিসিং নাই দেখে এখন ভোল্টেজটা পারফেক্ট পাচ্ছে। এবার আমরা এলইডিটা দেখব আগের থেকে কি পরিমাণ ব্লিঙ্ক করে, অর্থাৎ ক্যাপাসিটার বাদ দিয়ে। অর্থাৎ ফুল ওয়েভ হলে তো এলইডি অর্ধেক সময় জ্বলবে অর্ধেক সময় জ্বলবে না, এরকম হবে না। তো আমরা এবার দেখি এই ক্যাপাসিটার একটু তুলে দেখব আমরা আসলে ওই যে আগের মতো ব্লিঙ্কের অবস্থা কেমন। হাফ ওয়েভে যে পরিমাণ ব্লিঙ্ক করতো ফুল ওয়েভে সেই পরিমাণ ব্লিঙ্ক করে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। কোনো রকমের ব্লিঙ্ক দেখা যায় না, কিন্তু আসলে এখানে ব্লিঙ্ক হচ্ছে, এই যে ব্লিঙ্ক হচ্ছে, এটা কিন্তু ফুল ওয়েভের ব্লিঙ্ক। দেখেন আমি
ফুল ওয়েভের ব্লিঙ্ক এখন আমি যদি এখানে একটা হাফ ওয়েভ বন্ধ করে দিই, তাহলে আমি নতুন যেটা হাফ ওয়েভ তৈরি করলাম এই জাস্ট ওয়্যারটা খুলে দিলাম, দেখেন কী পরিমাণ ব্লিঙ্ক হচ্ছে, অর্থাৎ এখানে হাফ ওয়েভ ঢুকতেছে। যখনই আমি এটা স্থাপন করি তখন কি ফুল ওয়েভ ঢুকতেছে, তখন দেখেন ওয়েভ ব্লিঙ্ক কিন্তু কমে গেছে, কিন্তু ব্লিঙ্ক আছে, ব্লিঙ্ক কিন্তু কম, এই যে ব্লিঙ্ক কম। এবার যদি আমি ফিল্টারিং করি তাহলে এই ব্লিঙ্কটুকু আর থাকবে না। এই হচ্ছে ক্যাপাসিটারের মাধ্যমে যে পিওর ডিসি করা হয়, এটা একটা তার প্রমাণ। তা এবার আমরা চলে যাব আমাদের ব্রিজ রেকটিফায়ারে। এই সার্কিটে এই অবস্থা থেকেই আমরা সরাসরি ব্রিজে চলে যেতে পারবো। আপনি দেখেন তাহলে কি করলেন, এই যে একটা হাফ ওয়েভ তৈরি করতে পারলাম বলে আমরা একটা কি করলাম, সহজে একটা ফুল ওয়েভ সেন্টার টেপ তৈরি করে ফেলছি। এবার এইটুকু পারার কারণে কিচ্ছু দরকার নাই, জাস্ট একটু ওয়্যারগুলো চেঞ্জ করব আর দুইটা ডায়োড ব্যবহার করব, বাস কাজ শেষ, আমাদের ব্রিজ রেকটিফায়ার তৈরি হয়ে যাবে। তাহলে এটা কিভাবে করা যায়, এই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা এটা দেখি। দেখুন এখন আমরা এই সার্কিটেই মাত্র দুইটা ডায়োড বৃদ্ধি করে আর একটু ওয়্যারিংয়ের চেঞ্জ করেই আমরা এটাতে ব্রিজ রেকটিফায়ার করতে পারি। তো ব্রিজ রেকটিফায়ারের ডায়াগ্রামটা একটু আমরা বুঝে নেই, তারপরে আবার নতুন করে কাজ শুরু করতেছি। দেখেন আমরা একটা ট্রান্সফর্মার অঙ্কন করি। এই ট্রান্সফর্মারেরও এখানে আমাদের কাছে তিনটা তারের ট্রান্সফর্মার হলো, এক্সাম্পল আমার এটা 3 তারের ট্রান্সফর্মার যদি বলি, এই যে, তো আমরা ব্যবহার করব এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার করার জন্য আমরা ব্যবহার করব মূলত এই দুইটা তার, অথবা এই দুইটা তার, অথবা এই দুইটা তার, অর্থাৎ এই পাশটা নয়তো এই পাশটা, নয়তো মাঝখানটা বাদ দেব। যদি মাঝখানটা বাদ দেই তাহলে কিন্তু আমাদের 24 ভোল্ট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এখানে মূলত দুইটা লাইন আমরা কি করি, টুইস্ট করার পরে একটা লাইন বের করি। তো এখান থেকে আমরা যে কোনো দুইটা তার ব্যবহার করে এক সাইড থেকেই ওই হাফ ওয়েভ রেকটিফায়ার যেরকম দুইটা তার ব্যবহার করছিলাম, এখানেও ঠিক দুইটা তার ব্যবহার করে আমরা ব্রিজ রেকটিফায়ারটা করব। তো ব্রিজ রেকটিফায়ার করার আগে আমরা ব্রিজ রেকটিফায়ার কীভাবে সহজে আঁকতে পারি, সবচেয়ে সহজ উপায়ে আঁকার একটা কৌশল হচ্ছে এটা, যে দেখেন এরকম করে একই দিকে অ্যানোড ক্যাথোড, আবার একটা অ্যানোড ক্যাথোড, দেখেন এখানে কিন্তু সংযোগ হয়েছে, এই যে আবার আরও সেম টু সেম এর কপি অ্যানোড ক্যাথোড, আবার এই অ্যানোড ক্যাথোডটা আরেকটা ডায়োডের অ্যানোডে ক্যাথোডটা, এই অ্যানোড ক্যাথোড জোড়া কিন্তু। তো এইগুলো কি হয়েছে আবার এখানে সংযুক্ত হবে, এটা কি হয়েছে এখানে সংযুক্ত হবে। তো মূলত এখানে একই বিন্দুতে অ্যানোড ক্যাথোডের ওই যে কম্পোনেন্ট রেলের মধ্যে এরকম সংযোগ থাকবে, কম্পোনেন্ট রেলের মধ্যে এখানে সংযুক্ত থাকবে। আর আমাদের কাছে দুইটা ক্যাথোড এমন একটা লাইনে যেখানে যাবে, সেই লাইনটা হবে মূলত আমাদের পজিটিভ রেল। আবার এই যে দুইটা অ্যানোড যেখানে আছে, যেখানে সংযুক্ত থাকবে, সেই লাইনটা হবে হচ্ছে নেগেটিভ রেল, পাওয়ার রেলের নেগেটিভ প্রান্ত। তো এখন এই দুইটা আমরা আগে থেকেই এইভাবে কাজ করার পরে কনফার্ম করে নিলাম। তো এই যে মাঝখানে যে জোড়া, এই যে কম্পোনেন্ট রেলের যে জোড়া হবে দুইটা প্রান্ত, অর্থাৎ একটা অ্যানোড একটা ক্যাথোড, একটা অ্যানোড একটা ক্যাথোড, তো এই জায়গাটাতে মূলত এই যে ট্রান্সফর্মারের এবার আর কি হবে, এই মাঝখানের তারটা নেগেটিভে সরাসরি থাকবে না। এবার কি হবে, এখান থেকে উঠে ও এইখান থেকে এসে এই জায়গাটাতে সংযুক্ত হয়ে যাবে। তাহলে একই জায়গায় আমার কয়টা তার জোড়া হলো, 3টা। আবার এইটা আবার কি করবে, এখান থেকে এসে ও সরাসরি জাম্পার এই যে এখানে এসে এখানে জোড়া হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার আর এই মাঝখানের যে সেন্টার টাইপটা, সেন্টারের যে ইয়েটা 0 পয়েন্টটা, ওইটা আর কোনো জায়গায় অন্য কোথাও সংযুক্ত হবে না, ওটা করাই যাবে না। তো আমাদের এইভাবে কানেকশনটা করলেই সার্কিট কমপ্লিট। তাহলে দেখেন এইটুকু পর্যন্ত আপনারা কিন্তু এই যেমন এখানে এইটুকু পর্যন্ত এটা এই দুইটা কি পাওয়ার রেলে আগে থেকেই সংযুক্ত করা আছে। এবার চাহিদা হচ্ছে ক্যাপাসিটর। তাহলে দেখেন তো এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ, আগে থেকে কি এগুলো লাগানো আছে না। এবার কি নেগেটিভে আছে কি আপনার এই যে এলইডির ক্যাথোড, এটা এলইডি অ্যানোড, এর সাথে কি রেজিস্টার লাগানো আছে আগে থেকেই। তাহলে আপনার পাওয়ার রেল তো আগে থেকেই রেডি, অর্থাৎ আপনার এই অংশটুকু আগে থেকে রেডি, এই অংশটুকু আগে থেকে রেডি। প্রথমে এই একটা দিয়ে ডায়োড দিয়ে পজিটিভ সংগ্রহ করছিলেন, পরের বার দুইটা দিয়ে পজিটিভ সংগ্রহ করছিলেন। অর্থাৎ এটা বলি যদি প্রথম হিসাবে আমি যদি এটাকে D1 বলি, তাহলে আপনার আগে থেকে যদি বলি এটাকেও D2, ওকে নো প্রবলেম। তাহলে এই D1 D2 কাজ তো আগে থেকে করাই আছে।
তাহলে আপনার নতুন করে কি লাগবে, D3 আর লাগবে D4, এই দুইটা ডায়োড আপনার ব্যবহার করতে হবে। তা দুইটা ডায়োডের কানেকশন কোথায় কী হবে একদম স্পষ্ট এখানে বলা আছে। তো আপনারা এই যে এটা কোথায় লাগবে, অ্যানোড দুইটা লাগবে নেগেটিভে, আর ক্যাথোড দুইটা লাগবে কোথায়, ওই যে আগে যে আপনার দুইটা ডায়োডের এসি ঢুকছিল সেই জায়গাটাতে জাস্ট ক্যাথোড দুইটা সংযুক্ত হবে। এবং ট্রান্সফরমারের ওই যে আগে যে এটা ছিল, এই সেন্টারটা ছিল নেগেটিভে জিরোটা, এখন এটা সরাসরি এসে কোথায়, ওই অ্যানোড ক্যাথোডের যে সংযোগস্থল হবে সেখানে, বাস। আর এটা যে কোনো একটা বাদ যাবে সাইডের। আগে কিন্তু আমাদের 3টা কেবলই ব্যবহার হয়েছিল ফুল ওয়েভ করার জন্য, আর এবার আমাদের মাত্র 2টা কেবল ব্যবহার হবে। যদি আমরা এটা বাদ দেই, এটা যদি বাদ দেই কোনো কারণে, তাহলে এইটা আর এইটা ব্যবহার করব, কিন্তু আমরা তাহলে ডিসি পাবো এই 24 ভোল্ট। আর যদি আমরা এইটা বাদ দেই, এই দুটো ব্যবহার করি, তাহলে পাবো 12 ভোল্ট। ক্লিয়ার? এবার আমরা তাহলে এই শুধু এই কানেকশন দুটো ডায়োড ব্যবহার করবো, আর কালে কানেকশনটা চেঞ্জ করব, বাস আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার রেডি হয়ে যাবে। তাহলে আমাদের এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এইগুলো সবই দরকার, সাথে শুধুমাত্র এখন 2টা ডায়োড এক্সট্রা। এই 2টা ডায়োড এক্সট্রা ব্যবহার করি আমি, এগুলোকে আগে তুলে নেব, সব তুলে নিলাম, কারণ এগুলো আমাদের আর এখন আর আগের মতো ব্যবহার হবে না। তাহলে আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এই 2টা কিন্তু এখানেই থাকবে। তাহলে আমরা জানি এবার নেগেটিভের মধ্যে আমার কি থাকবে, ডায়োডের অ্যানোড। অর্থাৎ এই ডায়োডের এই ডায়োডটা যদি আমরা, এই ডায়োডটার কি আছে এখানে অ্যানোড, অ্যানোডে লাগবে কি, এই ডায়োডের একটা ক্যাথোড। তাহলে ঠিক একই অভিমুখে, দেখো এই সার্কিট আঁকাও কিন্তু এইরকম একই অভিমুখে, এই আঁকাও আছে কি একই অভিমুখে। তাহলে আমরা এটাকে যদি এদিক থেকে আগে দেখি একটু সাইজ করে কোথায় কতটুকু দেওয়া যায়, এইটা এইভাবে হবে, এটা এইভাবে ছোটো করে নিলাম। তাহলে এই যে ক্যাথোডটা যাবে কোথায়, এইটার অ্যানোডে, এই যে অ্যানোডটা, সরি এই ক্যাথোডটা এটার অ্যানোডে, আর এই অ্যানোডটা যাবে নেগেটিভে। আবার এইটার বেলায়ও ওই একই, এই যে ডায়োডের অ্যানোডে হবে এই ডায়োডের ক্যাথোডটা, বাস আপনাদের ব্রিজ রেকটিফায়ার রেডি। এখন এই যে আমাদের কাজ শেষ। এখন শুধু এই যে ট্রান্সফরমারের এই 3 তারের 2টা তার আমরা ব্যবহার করব। এইটাকে আমরা আগে কি করলাম, হাফ ওয়েভের ক্ষেত্রেও আমরা কি করছি, যে নেগেটিভে ব্যবহার করছি সরাসরি, সেন্টার টেপের ক্ষেত্রেও এটাকে নেগেটিভে ব্যবহার করছি সরাসরি। অর্থাৎ সেন্টার টেপ মানে হচ্ছে হাফ ওয়েভের ডাবল, এক কথায়। তাহলে হাফ ওয়েভ ফুল ওয়েভ হচ্ছে, সেই হিসেবে এটা সেন্টারেই ছিল। এখন আমরা আর সেন্টারে থাকবে না, ফুল ওয়েভের ক্ষেত্রে এটা অ্যানোড আর ক্যাথোডের যে ডায়োড এই যে ব্যবহার করছি তার মধ্যস্থানে থাকবে, অর্থাৎ এক জায়গাতে সার্কিট ডায়াগ্রাম অনুসারে। আবার এটাও এই যে দেখেন আমাদের সার্কিট কিন্তু রেডি, অর্থাৎ হয়ে গেল আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এই দেখেন একদম ক্লিয়ার কীভাবে করলাম, এর থেকে আর ক্লিয়ার এই যে প্রত্যেকটা জিনিস কোথায় কীভাবে হয়েছে দেখেন। আমাদের এই সার্কিটের এই ব্রেডবোর্ডের কিন্তু অর্ধেক অংশেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে অর্ধেকে। তাহলে আপনারা এইটুকু জায়গার ভিতরে আমরা কি করলাম, একদম হাফ ওয়েভ রেকটিফায়ার, তারপরে ফুল ওয়েভের মধ্যে সেন্টার টেপ রেকটিফায়ার, আবার ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারও কমপ্লিট করে ফেলছি। তো আশা করি আপনারা যদি এইভাবে এটাকে কমপ্লিট করেন, তাহলে আপনাদের প্র্যাকটিক্যালে এই 3টা মানে সার্কিট কমপ্লিট করতে আশা করি কোনো রকমের বেগ পেতে হবে না। আর আপনারা 100% আমার এই কথাগুলো যদি একটু শোনেন, মানেন, নোট করেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দিতেও কোনো রকমের সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি আপনারা পরীক্ষায় ভালো করবেন। আপনাদের জন্য শুভকামনা, অনেক অনেক দোয়া আশীর্বাদ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অন্য ভার্সিটি, অন্য কলেজ, স্কুলের বন্ধুবান্ধব যদি থাকে, কেউ পরিচিত থাকে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা এটা দেখে একটু উপকৃত হয়, এই ধরনের প্র্যাকটিক্যাল করতে পারে সহজে। ব্রেডবোর্ড, ডায়োড, এই যে ক্যাপাসিটার, রেজিস্টার, এলইডি, এইসব সম্বন্ধে যেন একটু, ট্রান্সফরমার, এইসব বিষয় সম্বন্ধে যেন তারা একটু বেসিক জানতেও পারে, সাথে কাজটাও করতে পারে। তো আশা করি ভালো লাগবে সবার। তো আমাদের এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা বারবার বলি, টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখে শেষ করেও ফেলেন, কষ্ট করে আবার একটু নতুন করে শুরু থেকে ভালোভাবে কথাগুলো শুনুন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি, কাজের থেকেও কথাটা খুব গুরুত্বপূর্ণ। কথা যদি না বুঝেন, কাজ সারাদিন করে কোনো লাভ নেই। আপনি যে কোনো কাজ